গল্পের তরী ভেসে পড়ে নতুন নতুন গল্পের যাত্রায়। নমস্কার, আমি শুভদীপ, গল্পের তরীর একজন মাল্লা। আজ 25শে বৈশাখ, কবিগুরুর জন্মদিন। বাঙালির যাপনে রয়েছেন রবীন্দ্রনাথ। তাঁর গান, কবিতা, গল্প আমাদের জীবনের সমস্ত অধ্যায় পথ দেখায়। তাঁর জন্মদিনে গল্পের তরীর তরফ থেকে আজকের এই বিশেষ নিবেদন কঙ্কাল। শুনতে থাকুন। আমরা তিন ছোটবেলার বন্ধু যে ঘরে ঘুমোতাম তার পাশের ঘরের দেওয়ালে একটি আস্ত নরকঙ্কাল ঝোলানো থাকত। রাত্রে হাওয়ায় তার হাড়গুলো খটখট শব্দ করে নড়ত। দিনের বেলায় আমাদের সেই হাড় নাড়াচাড়া করতে হতো। আমরা তখন পণ্ডিত মশাইয়ের কাছে মেঘনাথ বধ এবং ক্যাম্বেল স্কুলের এক ছাত্রের কাছে অস্থিবিদ্যা পড়তাম। আমাদের অভিভাবকদের ইচ্ছে ছিল আমাদের যেন সর্ববিদ্যায় পারদর্শী করে তুলবেন। তবে তাঁদের অভিপ্রায় কতদূর সফল হয়েছে যারা আমাদেরকে জানেন তাদের কাছে প্রকাশ করা বাহুল্য, কিন্তু যারা জানেন না তাদের কাছে গোপন রাখাই ভালো। তারপর বহু কাল কেটে গেছে। সেই ঘর থেকে কঙ্কাল এবং আমাদের মাথা থেকে অস্থিবিদ্যা যে কোথায় চলে গেছে তা খুঁজলেও জানা যায় না। তবে একদিন রাত্রে কোনো কারণে অন্য কোথাও জায়গার অভাবে আমাকে সেই ঘরেই থাকতে হলো। যথারীতি অনভ্যাসবশত ঘুম আসছে না। এপাশ ওপাশ করতে করতে গির্জার ঘড়িতে বড় বড় ঘণ্টাগুলো বাজার আওয়াজ পেলাম। এমন সময় ঘরের কোণে যে তেলের প্রদীপ জ্বলছিল সেটা প্রায় মিনিট 5 ধরে খাবি খেতে খেতে একেবারে নিভে গেল। এর মধ্যেই আমাদের বাড়িতে দু একটা দুর্ঘটনা ঘটেছে, তাই এই আলো নিভতেই সহজেই মৃত্যুর কথাটা আগে মনে উদয় হলো। মনে হলো এই যে রাত্রি 2 প্রহরে একটা দীপশিখা চির অন্ধকারে মিলিয়ে গেল, প্রকৃতির কাছে এটিও যেমন, আবার মানুষের প্রাণশিখা কখনো দিনে কখনো রাতে হঠাৎ নিভে বিস্তৃত হয়ে যায়, সেটাও ঠিক তেমনি। ক্রমে আকাশ পাতাল ভাবতে ভাবতে সেই কঙ্কালের কথা মনে পড়ল। তার জীবিতকালের বিষয় কল্পনা করতে করতে মনে হলো একটা চেতন পদার্থ অন্ধকারে ঘরের দেওয়াল হাতড়ে আমার মশারির চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। তার ঘন ঘন নিঃশ্বাসের শব্দ আমি শুনতে পাচ্ছি। সে যেন কি একটা খুঁজছে, কিন্তু পাচ্ছে না, এবং আরো দ্রুত বেগে ঘরময় প্রদক্ষিণ করছে। বুঝতে পারলাম আমার সম্প্রতি নিদ্রাহীন গরম মস্তিষ্কের কল্পনা, এবং আমারই মাথার মধ্যে বোঁ বোঁ করে যে রক্ত ছুটছে সেটাই দ্রুত পায়ের শব্দের মতো শোনাচ্ছে হয়তো। কিন্তু তবু গাটা ছমছম করতে লাগলো। জোর করে এই অকারণ ভয়ে ভাঙার জন্য বলে উঠলাম, কে? পায়ের শব্দ আমার মশারির কাছে এসে থেমে গেল এবং একটা উত্তর শুনতে পেলাম। আমি। আমার সেই কঙ্কালটা কোথায় গেছে তাই খুঁজতে এসেছি। আশা করেছিলাম কোনো উত্তর পাবো না, কিন্তু এমন সহসা উত্তর শুনে বেশ ঘাবড়েই গেলাম। পর মুহূর্তেই ভাবলাম নিজের কাল্পনিক সৃষ্টির কাছে ভয় দেখানো ও কিছু নয়। পাশবালিশটা সবলে আঁকড়ে ধরে চিরপরিচিতের মতো অতি সহজ সুরে বললাম, হ্যাঁ সেই, এই দুপুর রাতে বেশ কাজটি বার করেছ।
তা সে কঙ্কাল এখন আর তোমার দরকারটা কি শুনি? অন্ধকারে মশারির অত্যন্ত কাছ থেকে উত্তর আসলো, বলো কি, আমার বুকের হাড় যে তার মধ্যে ছিল, আমার ২৬ বছরের যৌবন যে তার চারদিকে বিকশিত হয়েছিল, একবার দেখতে ইচ্ছে করে না? হ্যাঁ, কথাটা সঙ্গত বটে। তা তুমি সন্ধান করোগে যাও, আমি একটু ঘুমোবার চেষ্টা করি। তুমি একলা আছো বুঝি? তবে একটু বসি, একটু গল্প করা যাক। ৩৫ বছর আগে আমিও মানুষের কাছে বসে মানুষের সঙ্গে গল্প করতাম, কিন্তু কিন্তু এই ৩৫টা বছর আমি কেবল শ্মশানের হাওয়ায় হু হু শব্দ করে বেরিয়েছি। আজ তোমার কাছে বসে আর একবার মানুষের মতো করে গল্প করি। অনুভব করলাম আমার মশারির কাছে কে যেন বসল। নিরুপায় দেখে আমি বেশ একটু উৎসাহের সাথেই বললাম, সেই ভালো, যাতে মন বেশ উৎফুল্ল হয়ে ওঠে এমন একটা কিছু গল্প বলো দেখি। সবচেয়ে মজার কথা যদি শুনতে চাও তো আমার জীবনের কথা বলি। গির্জার ঘড়িতে ঢং ঢং করে রাত 2টো বাজলো। যখন মানুষ ছিলাম এবং ছোট ছিলাম, তখন এক ব্যক্তিকে জমের মতো ভয় পেতাম। তিনি আমার স্বামী। মাছকে বড়শি দিয়ে ধরলে তার যেমন মনে হয়, আমারও ঠিক সেই রকম মনে হতো। অর্থাৎ কোনো এক সম্পূর্ণ অপরিচিত জীব আমাকে যেন বড়শিতে গেঁথে আমাকে আমার স্নিগ্ধ গভীর জন্ম জলাশয় থেকে টান মেরে ছিনিয়ে নিয়ে যাচ্ছে। কিছুতেই তার হাত থেকে পরিত্রাণ নেই, কিছুতেই না। বিয়ের 2 মাস পরেই আমার স্বামীর মৃত্যু হলো এবং আমার আত্মীয় স্বজনেরা আমার জন্য অনেক দুঃখ প্রকাশ করলেন। আমার শ্বশুর অনেকগুলো লক্ষণ মিলিয়ে দেখে শাশুড়িকে বললেন, শাস্ত্রে যাকে বলে বিষকন্যা, এই মেয়েটি তাই। সে কথা আমার স্পষ্ট মনে আছে। শুনছ কেমন লাগছে? বেশ, গল্পের আরম্ভটি বেশ মজার। তবে শোনো, আনন্দে বাপের বাড়ি ফিরে আসলাম। ক্রমে বয়স বাড়তে লাগলো। লোকে আমার কাছে লুকোবার চেষ্টা করত, কিন্তু আমি নিজে বেশ জানতাম আমার মতো সুন্দরী এমন যেখানে সেখানে পাওয়া যায় না। তোমার কি মনে হয়? খুব সম্ভব, কিন্তু আমি তো তোমাকে কখনো দেখিনি। দেখনি কেন? আমার সেই কঙ্কালটা। আমি ঠাট্টা করছি। তোমার কাছে কি করে প্রমাণ করব? সেই দুটো শূন্য চোখের কোটরের মধ্যে বড় বড় টানা দুটো কালো চোখ ছিল এবং লাল ঠোঁটের উপরে যে হালকা হাসিটুকু মাখানো ছিল। এখনকার অনাবৃত দাঁতের শাড়ির বিকট হাসির সঙ্গে তার কোনো তুলনাই হয় না। আর সেই কয়েকটা লম্বা শুকনো হাড়ের উপর এত লালিত্য, এত লাবণ্য, যৌবনের এত কঠিন কোমল নিটল পরিপূর্ণতা প্রতিদিন ফুটে উঠছিল। তোমাকে তা বলতে গেলে হাসিও পায়, আবার রাগও হয়। আমার সেই শরীর থেকে যে হাড়ের বিদ্যা শেখা যেতে পারে তা তখনকার বড় বড় ডাক্তাররাও বিশ্বাস করত না। আমি জানি একজন ডাক্তার তার কোনো এক বিশেষ বন্ধুর কাছে আমাকে কনক চাপা বলেছিলেন। তার মানে এই পৃথিবীর আর সকল মানুষই হাড়ের বিদ্যা এবং শরীরতত্ত্বের দৃষ্টান্ত ছিল। কেবল আমি
সৌন্দর্যরূপী ফুলের মতো ছিলাম। আমি যখন চলতাম তখন নিজেই বুঝতে পারতাম, এক টুকরো হিরে নড়লে তার চারদিক থেকে যেমন আলো ঝলমল করে ওঠে, আমার দেহের প্রত্যেক গতিতে তেমনি সৌন্দর্যের ভঙ্গি নানা স্বাভাবিক ঢেউয়ের মতো চারিদিকে আছড়ে পড়ত। আমি মাঝে মাঝে অনেকক্ষণ ধরে নিজের হাত দুটো নিজেই দেখতাম। পৃথিবীর সমস্ত উদ্ধত পৌরুষের মুখে রাশ টেনে মিষ্টি করে বাগিয়ে ধরতে পারে এমনই দুটো হাত। সুভদ্রা যখন অর্জুনকে নিয়ে দৃপ্ত ভঙ্গিতে নিজের বিজয় রথ 3 লোকের মধ্যে দিয়ে চালিয়ে নিয়ে গিয়েছিলেন, তার মনে হয় এইরকম দুটো অস্থূল সুগঠিত বাহু, আরক্ত হাতের তালু এবং লাবণ্য শিখার মতো আঙুল ছিল। কিন্তু আমার সেই নির্লজ্জ নিরাভরণ বুড়িয়ে যাওয়া কঙ্কাল তোমার কাছে আমার নামে মিথ্যে সাক্ষী দিয়েছে। আমি তখন নিরুপায় নিরুত্তর ছিলাম। এই জন্য সবচেয়ে তোমার উপর আমার বেশি রাগ। ইচ্ছে করে আমার সেই 16 বছরের জীবন্ত যৌবনতাপে উত্তপ্ত অরক্তিম রূপ একবার তোমার চোখের সামনে দাঁড় করাই, বহুকালের মতো তোমার 2 চোখের ঘুম ছুটিয়ে দিই, তোমার হাড়ের বিদ্যাকে অস্থির করে দেশ ছাড়া করি। বিশ্বাস করো, তোমার গা যদি থাকতো তাহলে সেই গা আমি ছুঁয়ে বলতাম, সেই বিদ্যার বিন্দু মাত্রও আমার মাথায় নেই। আর তোমার ভুবন ভোলানো পূর্ণ যৌবনের রূপ এই রাত্রির অন্ধকারের মধ্যেও বেশ উজ্জ্বলভাবে ফুটে উঠেছে। আর বেশি বলতে হবে না। তুমি জানো, আমার কোনো বন্ধু ছিল না। দাদা প্রতিজ্ঞা করেছিলেন বিয়ে করবেন না। অন্তঃপুরে আমি একা বাগানের গাছতলায় বসে ভাবতাম, সমস্ত পৃথিবী আমাকেই ভালোবাসছে, সমস্ত তারা আমাকে দেখছে। হাওয়া খেলার ছলে বারবার দীর্ঘ নিঃশ্বাসে পাশ দিয়ে চলে যাচ্ছে, এবং যে ঘাসগুলোর উপর পা দুটো মেলে বসে আছি, তাদের যদি জ্ঞান থাকতো তবে তারা আর একবার অজ্ঞান হয়ে যেত। পৃথিবীর সমস্ত যুবক পুরুষ ওই ঘাসের মতো দল বেঁধে নিস্তব্ধে আমার পায়ের কাছে এসে দাঁড়িয়েছে, এমনটা আমি ভাবতাম। মনে অকারণে কেমন ব্যথা অনুভব করতাম। দাদার বন্ধু শশীশেখর যখন মেডিকেল কলেজ থেকে পাশ করে ফিরলেন, তখন তিনি আমাদের বাড়ির ডাক্তার হলেন। আমি তাকে আগে আড়াল থেকে অনেকবার দেখেছি। দাদার একমাত্র বন্ধু ওই শশীশেখর। এই জন্য বাইরের যুবকদের মধ্যে আমি এই শশীশেখরকেই সবসময় দেখতাম। এবং আমি যখন সন্ধ্যাবেলায় ফুল গাছের নিচে রানীর মতো আসন গ্রহণ করতাম, তখন পৃথিবীর সমস্ত পুরুষ জাতি শশীশেখরের মূর্তি ধরে আমার পায়ের কাছে এসে দাঁড়াতো। শুনছ, কি মনে হচ্ছে? হ্যাঁ, মনে হচ্ছে শশীশেখর হয়ে জন্মালেই বেশ হতো। এখনই আগে সবটা শোনো। এক বর্ষার দিনে আমার জ্বর হয়েছে। ডাক্তার দেখতে এসেছেন। সেই প্রথম দেখা। আমি জানলার দিকে মুখ করেছিলাম। সন্ধ্যার লাল আভাটা পড়ে রুগ্ন মুখের বিবর্ণতা যাতে দূর হয়। ডাক্তার যখন ঘরে ঢুকেই আমার মুখের দিকে একবার তাকালেন, তখন আমি মনে মনে ডাক্তার হয়ে কল্পনায় নিজের মুখের দিকে তাকালাম। সেই সন্ধেবেলায় নরম বালিশের উপর একটা ফুলের মতো মুখ, অসংযমিত কোকড়া চুল কপালের উপর এসে পড়েছে এবং লজ্জায় বড় বড় চোখের পাতা ছায়া ফেলছে কপালের উপর। ডাক্তার নম্র মৃদু স্বরে দাদাকে বললেন, বলছিলাম যে একবার হাতটা দেখতে হবে। আমি চাদরের ভিতর থেকে ক্লান্ত সুন্দর হাতটা বের করে দিলাম।
একবার হাতের দিকে তাকিয়ে দেখলাম, ইস, যদি নীল রঙের কাচের চুড়ি পরতে পারতাম তো আরো বেশি মানাতো। রোগীর হাত নিয়ে নারী দেখতে ডাক্তারের এমন ইতস্তত আগে কখনো দেখিনি। অত্যন্ত অসংলগ্নভাবে কাঁপা কাঁপা আঙুলে তিনি নারী দেখলেন। তিনি আমার জ্বরের উত্তাপ বুঝলেন, আমিও তার ভিতরের নারী কেমন চলছে কিছুটা তার আভাস পেলাম। কি বিশ্বাস হচ্ছে না? না, অবিশ্বাসের কোনো কারণ তো দেখছি না। মানুষের নারী সকল অবস্থায় সমান চলে না। ও, যাই হোক, কালক্রমে আরো 2-4 বার অসুস্থ সুস্থ হবার পরে দেখলাম আমার সেই সন্ধেবেলার মানুষ সভায় পৃথিবীর কোটি কোটি পুরুষ সংখ্যা কমতে কমতে একটিতে এসে ঠেকল। আমার পৃথিবী প্রায় জনশূন্য হয়ে আসলো। জগতে কেবল একটি ডাক্তার এবং একটি রোগী অবশিষ্ট রইল। আমি গোপনে সন্ধেবেলায় একটা বাসন্তী রঙের শাড়ি পরতাম, ভালো করে খোপা বেঁধে মাথায় এক গাছি বেলফুলের মালা জড়াতাম, একটা আয়না হাতে নিয়ে বাগানে গিয়ে বসতাম। কেন? নিজেকে দেখে তো আর পরিতৃপ্তি হয় না, সত্যি হয় না। কেননা আমি তো নিজেকে দেখতাম না। আমি তখন একলা বসে দুজন হতাম। আমি তখন ডাক্তার হয়ে নিজেকে দেখতাম, মুগ্ধ হতাম, ভালোবাসতাম এবং আদর করতাম। অথচ প্রাণের ভিতরে একটা দীর্ঘ নিঃশ্বাস সন্ধ্যের হাওয়ার মতো হু হু শব্দ করে উঠত। যাকে সেই থেকে আমি আর একলা ছিলাম না। যখন চলতাম চোখ নামিয়ে তাকিয়ে দেখতাম পায়ের আঙুলগুলো কেমনভাবে পৃথিবীর উপর পড়ে, আর ভাবতাম এই পদক্ষেপ আমাদের নতুন পরীক্ষোত্তীর্ণ ডাক্তারের কেমন লাগে। দুপুরে জানলার বাইরে ঝা ঝা করত, কোথাও সারা শব্দ নেই। মাঝে মাঝে এক একটা চিল অনেক দূর আকাশে শব্দ করে উড়ে যেত এবং আমাদের বাগানের পাঁচিলের বাইরে খেলনাওয়ালা সুর করে চাই খেলনা চাই, চুরি চাই, চুরি চাই, এইভাবে ডেকে যেত। আমি একটা ধপধপে চাদর পেতে নিজের হাতে বিছানা করে শুতাম। নরম বিছানার উপর একটা অনাবৃত বাহু যেন অনাদরে মেলে দিয়ে ভাবতাম, এই হাতখানি এমন ভঙ্গিতে কে যেন দেখতে পেল, কে যেন দুটো হাত দিয়ে তুলে নিল, কে যেন এই হাতের উপর একটা চুমু রেখে দিয়ে আবার ধীরে ধীরে চলে যাচ্ছে। মনে করো এইখানেই যদি গল্পটা শেষ হয় তাহলে কেমন হয়? তা মন্দ হয় না, একটু অসম্পূর্ণ থাকে বটে, তবে সেটুকু নিজের মনে পূরণ করে নিতে নিতে বাকি রাতটুকু বেশ কেটে যায়। কিন্তু তাহলে গল্পটা যে বড় গম্ভীর হয়ে পড়ে, এর উপহাসটুকু থাকে কোথায়? এর ভেতরের কঙ্কালটা তার সমস্ত দাঁত কটি মিলে দেখা দেয় কই? তাই এরপরে শোনো। একটুখানি পসার হতেই আমাদের বাড়ির একতলায় ডাক্তার তার ডাক্তারখানা খুললেন। আমি তখন তাকে মাঝে মাঝে হাসতে হাসতে ওষুধের কথা, বিষের কথা, কি করলে মানুষ সহজে মরে, এই সকল কথা জিজ্ঞেস করতাম। ডাক্তারের কথায় ডাক্তারের মুখ খুলত। শুনে শুনে মৃত্যু যেন পরিচিত ঘরের লোকের মতো হয়ে গেল। ভালোবাসা এবং মৃত্যু, কেবল এই দুটোকে পৃথিবীময় দেখলাম। আমার শব্দ করে হাই উঠল এই সময়। আমার গল্প প্রায় শেষ হয়ে এসেছে।
আর বেশি বাকি নেই। রাত্রেও প্রায় শেষ হয়ে এসেছে। কিছুদিন থেকে দেখলাম ডাক্তারবাবু বড় অন্যমনস্ক এবং আমার কাছে যেন ভারী অপ্রতিভ। একদিন দেখলাম তিনি কিছু বেশি রকম সাজসজ্জা করে দাদার কাছ থেকে তার জুড়ি গাড়ি ধার নিলেন। রাত্রে কোথায় যাবেন? আমি আর থাকতে পারলাম না। দাদার কাছে গিয়ে নানা কথার পর জিজ্ঞেস করলাম, হ্যাঁ গো দাদা, বলছি ডাক্তারবাবু আর জুড়ি গাড়ি নিয়ে কোথায় যাচ্ছেন? কে? শশী? ও যাচ্ছে মরতে। না, সত্যি করে বলো না। অত সাজগোজ করে আর কোথায় যাবে? বিয়ে করতে যাচ্ছে। বিয়ে আর মরণ সমানই হলো। সত্যি নাকি? সাধে কি আর বিয়ে করতে যাচ্ছে রে বোন? এই বিয়েতে শশী 12,000 টাকা পাবে। তাই বাহ, বেশ খবর তো। কিন্তু আমার কাছে এই খবর গোপন করে আমাকে অপমান করার মানে কি? আমি কি তার পায়ে ধরে বলেছিলাম যে এমন কাজ করলে আমি বুক ফেটে মরব? পুরুষদের বিশ্বাস করবার জো নেই। পৃথিবীতে আমি একটি মাত্র পুরুষ দেখেছি এবং এক মুহূর্তে সমস্ত জ্ঞান লাভ করেছি। ডাক্তার রোগী দেখে সন্ধ্যার আগে ঘরে আসলে আমি প্রচুর পরিমাণে হাসতে হাসতে বললাম, কি ডাক্তার মশাই, আজ নাকি আপনার বিয়ে? আমার আনন্দ দেখে ডাক্তারজি শুধু অবাক হলেন তা নয়, ভারী বিমর্ষ হয়ে গেলেন। জিজ্ঞাসা করলাম, বাজনা বাদ্য কিছু নেই যে? শুনে তিনি একটু নিঃশ্বাস ফেলে বললেন, বিয়ে ব্যাপারটা কি এতটাই আনন্দের? শুনে আমি হেসে অস্থির হয়ে গেলাম। এমন কথাও তো শুনিনি কখনো। আমি বললাম, সে হবে না, বাজনা চাই, আলো চাই। দাদাকে এমন ব্যস্ত করে তুললাম যে দাদা রীতিমতো উৎসবের আয়োজন করতে লাগলেন। আমি কেবলই গল্প করতে লাগলাম, বউ ঘরে আসলে কি হবে, কি করব। জিজ্ঞাসা করলাম, আচ্ছা ডাক্তার মশাই, তখনও কি আপনি রোগীর নাড়ি দেখে বেড়াবেন? যদিও মানুষের, বিশেষত পুরুষের মনটা দেখা যায় না, তবু আমি শপথ করে বলতে পারি কথাগুলো ডাক্তারের বুকে শেলের মতো বেজেছিল। অনেক রাত্রে লগ্ন। সন্ধ্যাবেলায় ছাদের ওপর বসে ডাক্তারবাবু দাদার সাথে 2-1 পাত্র মদ খাচ্ছিলেন। দুজনেরই এই অভ্যাস ছিল। ক্রমে আকাশে চাঁদ উঠল। আমি হাসতে হাসতে এসে বললাম, ডাক্তার মশাই, ভুলে গেলেন নাকি? যাওয়ার যে সময় হয়েছে। এইখানে একটা সামান্য কথা বলা জরুরি। ইতিমধ্যে আমি গোপনে ডাক্তারখানায় গিয়ে কিছুটা গুঁড়ো সংগ্রহ করে এনেছিলাম এবং সেই গুঁড়োর কিছু অংশ নিজের সুবিধা মতো ডাক্তারের অলক্ষ্যে তার গ্লাসে মিশিয়ে দিয়েছিলাম। কোন গুঁড়ো খেলে মানুষ মরে তা ডাক্তারের কাছেই শিখেছিলাম। ডাক্তার এক চুমুকে গ্লাসটা শেষ করে আমার দিকে মর্মান্তিকভাবে তাকিয়ে গদগদ কণ্ঠে বললেন, তাহলে চললাম। বাঁশি বাজতে লাগলো। আমি একটা বেনারসি শাড়ি পরলাম। যতগুলো গয়না সিন্ধুকে তোলা ছিল সবগুলো বের করে পরলাম। সিঁথিতে বড় করে সিঁদুর দিলাম। আমার সেই বকুল তলায় বিছানা পাতলাম। বড় সুন্দর রাত্রি, ফুটফুটে জ্যোৎস্না। সুপ্ত জগতের ক্লান্তি হরণ করে দক্ষিণে হাওয়া বইছে।
জুঁই আর বেলফুলের গন্ধে সমস্ত বাগান ভরে আছে। বাঁশির শব্দ যখন আস্তে আস্তে দূরে চলে গেল, জ্যোৎস্না যখন অন্ধকার হয়ে আসতে লাগলো, এই গাছপালা, আকাশ আর আজন্মকালের ঘরদুয়ার নিয়ে পৃথিবী যখন আমার চারদিক থেকে মায়ার মতো মিলিয়ে যেতে লাগলো, তখন আমি চোখ বুজে হাসলাম। গহন কুসুম কুঞ্জ মাঝে মৃদুল মধুর বংশী বাজে, বিসরি ত্রাস লোক লাজে, সজনিয়া আলো। গহন কুসুম কুঞ্জ মাঝে মৃদুল মধুর বংশী বাজে, বিসরি ত্রাস লোক লাজে, সজনিয়া আলো। গহন কুসুম কুঞ্জ মাঝে। ইচ্ছা ছিল যখন লোকে এসে আমাকে দেখবে, তখন এই হাসিটুকু যেন রঙিন নেশার মতো আমার ঠোঁটের কাছে লেগে থাকে। ইচ্ছে ছিল যখন আমার অনন্ত রাত্রির বাসর ঘরে ধীরে ধীরে প্রবেশ করব, তখন এই হাসিটুকু এখান থেকে মুখে করে নিয়ে যেতে পারি। কিন্তু কোথায় বাসর ঘর? আমার সেই বিয়ের সাজ কোথায়? নিজের ভেতর থেকে একটা খটখট শব্দে জেগে উঠে দেখলাম আমাকে নিয়ে 3টে ছেলে হাড়ের বিদ্যা শিখছে। বুকের যেখানে সুখ দুঃখ ধুকধুক করত এবং যৌবনের পাপড়ি প্রতিটা দিন একটা একটা করে ফুটে উঠত, সেখানে বেদ দেখিয়ে মাস্টার শেখাচ্ছে কোন হাড়ের কি নাম। আর আর সেই যে শেষ হাসিটুকু ঠোঁটের কাছে ফুটিয়ে তুলেছিলাম, তার কি কোনো চিহ্ন দেখতে পেয়েছিলে? গল্পটা কেমন লাগলো? গল্পটা বেশ মজার। তবে এমন সময় প্রথম কাক ডাকলো। জিজ্ঞাসা করলাম, এখনো আছো কি? কোনো উত্তর পেলাম না। ঘরের মধ্যে ভোরের আলো প্রবেশ করলো। শুনছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কঙ্কাল। কথকের ভূমিকায় সৌপর্ণ, কঙ্কালের চরিত্রে শুভাঙ্গী, শশী রাজদীপ এবং দাদা ভাস্কর্যদীপ, আর গল্পের সূত্রধর আমি শুভদীপ। কেমন লাগলো আমাদের এই বিশেষ নিবেদন? জানাতে ভুলবেন না কমেন্ট করে। আজকের মতো বিদায়। আবার ফিরে আসবে গল্পের তরী নতুন কোনো গল্প নিয়ে।